এই মুহূর্তে আমি মাঝ রাস্তায় চিত হয়ে পড়ে আছি, আর আকাশ ফেটে বৃষ্টি পড়ছে আমার উপরে। আমি চোখ খুলতে চাইছি না। চোখ খুলে অপ্রিয় কিছু দেখার ইচ্ছে নেই আমার। রাগে দুঃখে কান্না পাচ্ছে ভীষণ। ওই ব্যাটা নিশ্চয় আমাকে এভাবে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। আমার তো এমনই মনে হচ্ছে। শেষমেশ এত বড় অপমান লেখা ছিল আমার জীবনে। আমার ভাবনার ফাঁকে আবার আমার মুখে বৃষ্টির ফোঁটা পড়ল। অদ্ভুতভাবে আমার মুখ ছাড়া ভিজছে না কিছুই। কৌতূহলে আরাবতা তখন হাসবে সাঁতার কাটছিলাম আমি। স্যার, ওনার জ্ঞান ফিরেছে। হঠাৎ কথাটা আমি চমকে উঠি। এটা একটা মেয়ের আওয়াজ। জ্ঞান ফিরেছে মানে? আমি কি অজ্ঞান হয়ে আছি? মেয়েটি হয়তো বিরক্ত হলো, আমাকে ধাক্কা দিয়ে ডাকলো, মিস সেজুতি শুনছেন? এবার আমি চোখ খুললাম। দেখলাম আমার মুখের ওপর ঝুঁকে আছে আরও একটি মুখ। ভালো করে তাকাতে বুঝলাম এ অন্য কেউ। মেয়েটি মৃদু স্বরে বলল, আপনি ঠিক আছেন এখন? মাথা ঘুরছে। আমি ভুরু কুঁচকালাম। মেয়েটির হাতে গ্লাস, আর তাতে পানি। তার মানে এতক্ষণ বৃষ্টি টিষ্টি পড়ছিল না। আমার জ্ঞান ফেরাতে উনি আমার মুখে পানি ছেটাচ্ছিল। আমিও না, অতি শোকে পাথর হয়েছি হয়তো। মাথা না হলে এমন উদ্ভট ভাবনা আসে? বোকা বোকা কণ্ঠে বললাম, আমি কোথায়? কেন? অফিসে। আপনার মনে নেই? আমি আশেপাশে তাকাই। চোখ বোলাতেই বুঝলাম এটা সিংহের গুহা। মানে আমি এখনও সেখানে পড়ে আছি। বিদ্যুৎ বেগে উঠে বসলাম আমি। এরপর আরও অবাক হলাম যখন নিজেকে আবিষ্কার করলাম রুদ্র রওশনের কেবিনে রাখা একটি বড় কালো সোফার উপরে। আমি তো মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এখানে কে আনলো আমায়? সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ভালো করে দেখলাম। মেয়েটি যে হ্যাংলা পাতলা, ওর পক্ষে আমাকে তুলে আনা সম্ভব নয়। আমি এদিক ওদিক তাকাই। হুট করে চোখে পড়ল কেবিনে বিশাল জানালার দিকে। জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছেন রুদ্র। আঙুলের ভাঁজে সিগারেট, ধোঁয়া উঠছে সেখান থেকে। কেমন ঠান্ডা চোখে চেয়ে আছে আমার দিকে। পুরো ক্যাবিন আমার, তিনজন ছাড়া কেউ নেই। উনি কি আমায় শুয়েছেন এখানে? না না, এ হতেই পারে না। পৃথিবী উল্টে পাল্টে চিত হয়ে গেল, এটা অসম্ভব। একে তো ওনার মনে এত দয়া নেই। দ্বিতীয়ত উনি প্রচণ্ড মাত্রার অহংকারী। এই কাজ উনি করেননি, আমি নিশ্চিত। আমার ভাবনার মাঝে রুদ্রর হাতে সিগারেটের শেষ ভাগ পায়ে পিষে ফেললেন। এরপর এগিয়ে এলেন আমার দিকে। মেয়েটির পাশে দাঁড়িয়ে দুহাত পকেটে গুজে দাঁড়ালেন। মেয়েটিকে শান্ত কণ্ঠে বলেন, মিস লুবনা, তুমি এখন যাও। ওকে স্যার। মেয়েটি চলে গেল বাইরে। কিন্তু কীভাবে পড়ে রইলাম আমি? এই এত বড় ক্যাবিনে শুধু আমরা দুজন। ক্যাবিনের মধ্যে এসি। ঝিমঝিম শব্দ গাঢ় হচ্ছে ধীরে ধীরে। আমার বিব্রত সংকুচিত শ্বাস পড়ছে। হঠাৎ উনি ভুরু কুঁচকে বলেন, শেষ হয়েছে আপনার নাটক? আমি চোখ সরিয়ে ওনার দিকে তাকালাম। ভুরু কুঁচকে বললাম, কিসের নাটক? উনি শক্ত কণ্ঠে বলেন, বুঝতে পারছেন না? আমি দুদিকে মাথা নেড়ে বললাম, উনি ভুরু নাচিয়ে বলেন, আবার নাটক করছেন? বোকা পেয়েছেন আমাকে? এভাবে মাথা ঘুরে পড়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? ফাঁসাতে চাইছেন আমায়, নাকি সিম্পেথি পাওয়ার চেষ্টা করছিলেন? ওনার কথা পিঠে আমি একটা উত্তর দেইনি। চুপচাপ তাকিয়েছিলাম। আগে ওনার সাথে পাল্লা দিয়ে ঝগড়া করলো, এখন সেটা বোকাম। কোনোভাবেই তাকে অসম্মান করা যাবে না। উনি ক্ষেপে বিড়বিড়িয়ে বলেন, আমি তো ভাবতেই পারছি না অব্র এতটা ননসেন্স হতে পারে। ও আপনাকে সিলেক্ট করলো কি করে? হাউ কুড হি বি সো ইরেসপন্সিবল? আমি চুপচাপ শুনছি। উনি আমার সামনে আঙ্গুল তুলে বলেন, শুনুন, কালকের মধ্যে রেজিগনেশন লেটার জমা দিয়ে দিবেন। এই অফিসে আমি আপনাকে দেখতে চাই না। এটা ট্যালেন্টেড লোকেদের জায়গা, আপনার মতো ফালতু মেয়েদের নয়। এবার আমার যথেষ্ট রাগ হলো। কঠিন কিছু বলার উদ্দেশ্যে হাঁ করলেও থেমে গেলাম। পর মুহূর্তে মিনমিনে স্বরে বললাম, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি কেন রিজাইন দেব? চাকরির জন্য আমি ইন্টারভিউ দিয়েছি। তাছাড়া বিনা কারণে রিজাইন দেওয়া নিয়ম বাইরে। উনি অবাক হওয়ার ভান করে বললেন, আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? আমি আমতা আমতা করে বললাম, যে যেটা জানে না সেটা শেখাতে দোষ কোথায়? কথাটা বলে আমি ওনার দিকে তাকাই। উনি কিছুক্ষণ থমথমে মুখে চেয়ে থাকে। হঠাৎ দাঁত চেপে বলেন, গেট আউট।
আমি সন্দিহান কণ্ঠে বলি, জি। উনি ধমকে বলেন, আই সি গেট আউট ড্যামেট। ওনার ধমকে আমি বরাবরের মতোই কেঁপে উঠলাম। এ আর নতুন নয়। তারপর এক ছুটে বেরিয়ে এলাম ক্যাবিন থেকে। কিন্তু একটা ব্যাপার আমার খুব ভাবাচ্ছে। আমাকে মেঝে থেকে তুললো কে? না, এই রহস্যের সমাধান করা দরকার। আমাকে সেই মেয়েটাকে খুঁজতেই হবে যে আমার মুখে পানি ছেটাচ্ছিল। আমি প্রথমে গিয়ে ডেস্কে বসলাম। এরপর এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে শুরু করলাম। পাশ থেকে তোহা ডেকে উঠল ঘাড় ফেরাতে ও উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই সে যদি, এতক্ষণ বসে কেবিনে কি করছিলে তুমি? তোহা আমার দিকে এগিয়ে এলো। আগের মতো আমি উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, মিস লুবনা নামে কাউকে চেনো? তোহা একটু ভেবে বলল, আমি তো চিনি না, আজ প্রথম দিন। আজ কিভাবে চিনব বলো? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি কিছু বলতে যাব, হঠাৎ চোখ পড়ল রুদ্রের কেবিনের দিকে। কেবিনের দরজা খুলে ঢুকছেন অত্র ভাইয়া। আমি এতে অবাক হলাম না। ব্যাপারটা বড্ড স্বাভাবিক ভেবে আবার এদিক ওদিক চেয়ে মেয়েটাকে খুঁজলাম। তোর মাথায় কোনো বুদ্ধি নেই অব্র? এতটা কেয়ারলেস কবে হলি তুই? অব্র আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, আমি কি করেছি ভাই? কোনো ভুল? রুদ্র একটা ফাইল টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, এই মেয়েটাকে এখানে কে চাকরি দিয়েছে? তুই না, ইন্টারভিউ তো নেওয়ার কথা ছিল না? অব্র ভুরু কুচকে ফাইল হাতে নিল। উল্টে দেখতে সে যদি ডেটা দেখে বিস্মিত হলো। রুদ্রের দিকে তাকাতেই রুদ্র ভুরু নাচিয়ে বলল, ঠিক বলছি আমি? আরও ছোট নিঃশ্বাস ফেলে বলল, তুমি তো বলেছিলে ইন্টারভিউতে ঠিকঠাক উত্তর দিতে পারলে সিলেক্ট করতে। তাছাড়া মেয়েটার রেজাল্ট ভালো দেখলাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, কাছে দক্ষ থাকবে, এসব ভেবে। রুদ্র তেজ নিয়ে বলো, রেজাল্ট ভালো হলেই সে কারিগরিতে ভালো হয় না? অব্র চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ভাই আমি তো ওনার থেকে লো রেজাল্টের ক্যান্ডিডেটও অ্যালাউ করেছি। ওদের বিষয়ে তো কিছুই বলছো না। রুদ্র চোখ শুরু করতেই অব্র মুখ ছোট করে বলল, সরি। রুদ্র চেয়ার হেলান দিয়ে বলল, আগামীকালের মধ্যেই এই মেয়ের ইস্তফা আমার চাই। অব্র উদগ্রীব হয়ে বলল, এটা কি করে হবে ভাই? আর তাছাড়া একদিন পরই উনি ইস্তফা দিবেই বা কেন? আমার তো অলরেডি 6 মাসের কন্ট্রাক্ট সাইন করিয়েছি। রুদ্র ভুরু উঁচিয়ে বলল, আমি বের করে দিলে? সেটা তো সম্ভব না ভাই, এই নিয়ম তোমারই বানানো। কাউকে বের করতে হলে যথাযথ কারণ নোটিশ বোর্ডে উল্লেখ করতে হবে। আর সেজদিকে বের করা যথোপযুক্ত কারণ আমাদের কাছে নেই, পরে এই নিয়ে প্রশ্ন উঠবে। রুদ্র চিকন চোখে চেয়ে বলল, সত্যি করে বলতো এই সেজদিকে? অব্রখানি ভরকে বলল, ঠিক বুঝলাম না ভাই, তোর তো গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই সে নয়? তাহলে কে এই মেয়ে? অব্র ব্যস্ত কণ্ঠে বলল, সে যদি আমার কি হবে? কেউ না, কেউ না। রুদ্র তাকিয়ে থাকলো ঈগল দৃষ্টিতে। অব্র বোঝার চেষ্টা করলো রুদ্র বিশ্বাস করছে কিনা। রুদ্র ঠোঁট কামড়ে ভেবে বলল, তার মানে এখন 6 মাস আগে এই সেজদিকে তাড়ানোর উপায় নেই? অব্র দুদিকে মাথা নেড়ে বলল, রুদ্র কপাল এক পাশে আঙ্গুল দিয়ে স্লাইড করে কিছু ভাবলো। খানিক পর তাকিয়ে বলল, তুই যা এখন, আমি একটা উপায় বের করছি। এই মেয়েকে এখানে টিকতে আমি দেব না। আমি অব্র ভাইয়ার রুমে বসে আছি, আর অব্র ভাইয়া জ্বলন্ত চোখে চেয়ে আছে আমার দিকে। হুট করে ভাইয়া ডেকে পাঠালেন আমায়। নিশ্চয় রুদ্র রওশন কিছু না কিছু বলেছে আমায় নিয়ে। এখন কি হবে? ভাইয়া কি আমাকে বকবে? ভাইয়ার সাথে তোমার কিসের সমস্যা? প্রশ্নটা আমি বেকুব বনে গেলাম। আমার কি সমস্যা থাকবে? তাও বসের সাথে? কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া তোমাকে কেন অফিস থেকে বের করতে চাইছে? আমি চোখ নামিয়ে নিলাম। অব্র ভাইয়া ঠিক ধরে ফেলেছেন। বললেন, কিছু হয়ে থাকলে বলো, সবটা আমার শোনা দরকার। আমি খানিকক্ষণ সময় নিয়ে একে ভাইয়াকে সবটা বললাম। সব শুনে ভাইয়া কি অবস্থা হয়েছে জানি না, তবে চোখ বড় বড় করে বললেন, বিলিভেবল। সে যদি তুমি ভাইয়ের রাগ সম্পর্কে জানো? কে বলেছিল এভাবে কোমর বেঁধে ঝরকা নামতে? বেশি চালাক হলে যা হয় আর কি। আমি মুখ কাচুমুচু করে বললাম, আমি কি জানতাম উনি আপনার ভাই বা উনি এখানকার মালিক? জানতে না বলেই ঝামেলাটা বাঁধালে। এখন তোমার বাচ্চামো মূল্য আমাকে দিতে হবে আর কি। ভাই কোনোভাবেই চাইছে না তুমি এখানে চাকরি করো, তৎপর হয়ে উপায় খুঁজছেন।
তোমাকে তাড়ানোর আর তোমাকে চাকরি দেওয়ার জন্য একটু আগে আমাকে বকাঝকা করলো। আমি রেগেমেগে বললাম, কেন আমার জন্য আপনাকে কেন বকলো? অসহ্য একটা লোক আপনার ভাই। আমি কিন্তু চাকরি ছাড়বো না ভাইয়া। আমি চাকরি ছাড়বই বা কেন? এত কষ্ট করে প্রথমে ইন্টারভিউতে টিকেছি, তারপর এই ইন্টারভিউ না হয় আপনি আমার উপর কনসিডার করেছিলেন, কিন্তু এই যে আজ এলাম কতটা ভোগ পুহে এসেছি আপনি জানেন না। তাছাড়া উনি বললেই হবে নাকি? যদি আমার পারফরমেন্স খারাপ হয় তখন আমাকে ছাড়িয়ে দিলে একটা কথা ছিল, কিন্তু ব্যক্তিগত শত্রুতার কাজের মধ্যে টানছে কেন উনি? আর সকালে আপনি না বলেন 6 মাস আগে চাকরি ছাড়ার নিয়ম নেই, সাইন করালেন কী সব কাগজে? তাহলে ভাইয়া মোলায়েম কণ্ঠে বলেন, শান্ত হও সেজুতি। ভাইয়া একটু রাগী। আমি তো তোমাকে চাকরি ছাড়তে বলিনি, জাস্ট বললাম ভাই চাইছে না তোমাকে এই অফিসে। দেখো সেজুতি, তোমারই ধীরতা, এই জোর আমার অনেক ভালো লেগেছে। আর এমনিতে তোমাদের সেকশন বসের সাথে কোনো নেনা দেনা নেই, আই মিন যা কাজ সেসব আমার সাথেই, তাই এতটা ভাবার কিছু নেই। তাছাড়া পার্সোনালি আমিও চাই না তুমি চাকরিটা ছাড়ো, কিন্তু বি কেয়ারফুল, ভাইয়ার সামনে নো গণ্ডগোল, ওকে? ভাই কোনো একটা সমস্যা ভুল পেলেও কিন্তু বড় করে দেখবে, অত্যন্ত তোমার ক্ষেত্রে। আমি মাথা নেড়ে বললাম, ওকে। আর আপনি এত ভাববেন না, আই উইল ম্যানেজ। একটু বাদে আবার বললাম, আচ্ছা ভাইয়া, লুবনাকে, উনি কি এই অফিসে কাজ করেন? ভাইয়া বললেন, লুবনা ভাইয়ের পিএ। কেন বলো তো? আমি পাল্টা প্রশ্ন করি। ওনার কেবিনটা কোন দিকে? একটু দরকার ছিল তো। এখান থেকে বের হয়ে বাম দিকে। আমি তাহলে এখন আসি? আচ্ছা যাও। আর যা বললাম মনে রেখ। আমি বের হয়ে লুবনা নামক মেয়েটির কেবিনের দিকে যাচ্ছি, তবে মনে মনে আছি নানান ফন্দি। ব্যাটা বজ্জাতকে দেখার পর নিজেই ভেবেছিলাম চাকরিটা ছেড়ে দেব, চুক্তিনামার জন্যে পারছিলাম না। কিন্তু যখন শুনলাম ব্যাটা নিজেই আমাকে বের করতে চাইছে তখন সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। ওনাকে তো জিততে দেয়াই যাবে না। যদি আমি চাকরি ছেড়ে দেই তবে উনি ভাববেন আমি ওনাকে ভয় পাই। ওনার ভয়েই কাজ ছাড়লাম, আর এই ভাবনাই ওনাকে ভাবতে দেয়া যাবে না। ব্যাটাকে বোঝাতে হবে আমি ওনাকে একটুও ভয় পাই না, আর আমি যথেষ্ট সাহসী। এই অফিসে থেকেই ওনাকে জ্বালাব আমি। ওনার চোখের সামনে ঘুরঘুর করব। উনি আমাকে বের করার সুযোগই পাবেন না। উনি আমাকে দেখবেন, জ্বলবেন, আর লুচির মতো ফুলবেন। এটাই তো চাই আমি। ওনাকে জব্দ করার একটা পয়েন্টও আমি হাতছাড়া করব না, কিছুতেই না। ভাবতে ভাবতে লুবনা ম্যাডামের কেবিনের সামনে চলে এসেছি, তবে দরজা ঠেলতে যাওয়ার আগেই উনি বেরিয়ে এলেন ভেতর থেকে। আচমকা ব্যাপারটা একটু হকচকালাম দুজনেই। উনি যত্র নিজেকে সামলে নিলেন, হাতে মোটা দুটো ফাইল। আমাকে দেখে শুভ্র হেসে বললেন, আরে আপনি? কোনো দরকার? আমি কিছু না বলে ওনার দিকে চেয়ে আছি। মেয়েটা মারাত্মক সুন্দরী। লোকটা কি ধূর্ত! সুন্দর মেয়ে দেখে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। লুবনা আবার বললেন, মিস সেজুতি, কোনো দরকার? আমি খানিকক্ষণ ইতস্তত করলাম, কথাটা জিজ্ঞেস করব কিনা ভাবছি। উনি বুঝে ফেললেন বোধ হয়। নম্র কণ্ঠে বললেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আসলে আমার দরকার ছিল, বসো ডেকেছেন ফাইলগুলো নিয়ে। আমি বুঝলাম মেয়েটা সত্যিই তাড়ায় আছে। থাকবেই তো, ওমন খচ্চর বসো হলে যে কেউ মহা ঝামেলায় থাকবে। ভনিতা না করে বললাম, আচ্ছা ম্যাম, আপনি কি আমায় ফ্লোর থেকে তুলে সোফায় শুয়েছেন? উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে হেসে ফেললেন। বললেন, আপনার তাই মনে হয়? আমার মতো একজন আরেকজনকে তোলার ক্ষমতা রাখে? আমি উত্তর দিলাম না। উনি নিজেই বললেন, আসলে আমি তখন কেবিনে ঢুকছিলাম, মানে স্যারের কেবিনে। দরজা ঠেলতেই দেখলাম আপনি অচেতন শুয়ে আছেন সোফায়, আর আপনার পাশেই বসেছিলেন স্যার। আমাকে দেখে উঠে যান, আর আপনার মুখে পানি ছেটাতে বলেন। এইটুকুই। আমি বিস্মিত হয়ে বললাম, তার মানে ওই বজ্জা? মানে বসো তুলেছেন আমায়? হতে পারে, আর তো কেউ ছিল না ওখানে। কিন্তু আপনি অজ্ঞান হয়েছিলেন কেন? এখন কি শরীর ঠিক আছে? আমি মৃদু হেসে ইশারায় বোঝালাম, ঠিক আছে। ম্যাম আর কিছু বললেন না, হেঁটে গেলেন বসো মানে বজাতটার কেবিনের দিকে। আমি তখন ভাবতে বসলাম, লোকটা কেমন যেন রহস্যময়ী। খারাপ না ভালো সেটাই বুঝতে পারছি না। ঝড় আসার ঠিক আগ মুহূর্তটা মনে আছে? কেমন নেতিয়ে থাকে প্রকৃতি, নির্জীব, নিষ্প্রাণ, অপ্রচলিত। একদম তেমনই একটা পরিবেশে টানটান হয়ে দাঁড়িয়ে আছি আমি। পুরো কেবিনটাকে আমার অজগর সাপের মতন লাগছে।
যেন লেজ দিয়ে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে আমায়। আর সাপের সেই বিশ্রী মুখটা হল স্বয়ং রুদ্র রৌশন চৌধুরী। ঠান্ডা চোখে চেয়ে থেকে হুট করে গিলে খাবেন আমাকে। আর আমিও সুরসুর করে ওনার পেটে চলে যাব। তারপর টানা 3 দিন ধরে উনি আমায় হজম করবেন। কিন্তু আমি দমে যাওয়ার পাত্রী নই। ওই পুরোটা সময় আমি ওনার পেটে থেকেই ওনাকে কিল ঘুষি মেরে পেট ব্যথা বানিয়ে দেব, যাতে ভবিষ্যতে আর কাউকে গিলতে না পারেন। এই একটা লোক আমার পুরো 4টে দিনকে বিভৎস বানিয়ে দিয়েছে। কি কুক্ষণে এনার গাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার মতো বেকুব গাধা আমি দুটি দেখিনি। পার্কিং লটের হাজার হাজার গাড়ি ছেড়ে ওনার গাড়ির ডিকিতেই কেন লুকিয়েছিলাম? কপালের শনিকে নিজেই দাওয়াত দিয়ে ঘরে তুলেছি। আর সেটাই শুরু, আস্তে আস্তে যা হচ্ছে সব ওনাকে জড়িয়ে। এ কি আমার ভাগ্য নাকি দুর্ভাগ্য? রুদ্র রৌশন আবার ডেকে পাঠিয়েছেন আমাকে, যথারীতি ওনার পিয়নকে দিয়েই। এবার আমার থেকেও বেশি চমকেছে তোহা। বসো, বারবার কেন আমায় ডাকছেন এই নিয়ে ভাবতে ভাবতে ওর মাথা ব্যথা উঠেছে আমি নিশ্চিত। তোহা বিস্ময়ের রাজ্যে থাকলেও আমি আছি খুব চিন্তায়। এই অভদ্রলোক আমাকে এমনি এমনি ডাকেননি আমি জানি। নির্ঘাত কোনো ফন্দি এঁটেছেন আমাকে তাড়ানোর। কিন্তু বোকারাম তো আর জানে না আমাকে তাড়ানো অত সোজা নয়। উনি যদি বুনোল হয়, আমিও বাঘা তেঁতুল। এমন অনেক হম্বিতম্বি মাথায় নিয়েই আমি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি ওনার কেবিনে। সামনে অভ্র ভাইয়া বসে আছেন। এনার মুখটাও চিন্তায় ডুবুডুবু, হয়তো আমার আগত ভবিষ্যতের জন্যেই। আর অভ্র ভাইয়ার সামনের চেয়ারে বসে আছেন রুদ্র রৌশন চৌধুরী। লোকটাকে প্রথম দিন দেখে আমি ঘোষণা করেছিলাম ইনি চূড়ান্ত অভদ্র। আসলেই তাই। এই তো, আমাদের দুজনকে বসিয়ে রেখে নিজের মতো ল্যাপটপে দিব্যি কাজ করছেন। আমরা দুজন, মানে আমি আর অভ্র ভাইয়া যে চাতক পাখির মতন অপেক্ষা করছি সে নিয়ে ওনার বিন্দু পরিমাণ হেলদোল দেখছি না। ওনার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এভাবে শুধু শুধু বসিয়ে রাখার জন্যে আমাদের বেতন দেয়া হবে। কিংবা কে কতক্ষণ চুপ করে থাকতে পারো তার প্রতিযোগিতা চলছে এখানে। এই প্রতিযোগিতায় আমি হারব আমি জানি, কারণ আমি কথা না বলে 1 সেকেন্ডও থাকতে পারি না। বারবার বলতে ইচ্ছে হচ্ছিল, কেন ডেকেছেন, কিন্তু মুখ ফুটে কথাটা বের হয়নি। আরও কিছু সময় পর আমার চাপা সব অস্থিরতা রীতি টেনে রুদ্র ল্যাপটপ বন্ধ করে অভ্র ভাইয়ার দিকে তাকালেন। ভ্রু নাচিয়ে বললেন, বেশি অপেক্ষা করিয়েছি? অভ্র ভাইয়া মৃদু হেসে দুদিকে মাথা নাড়লেও আমি মুখ ভেঙচালাম। কি ঢং, এতক্ষণ দাঁড় করিয়ে রেখে আবার জিজ্ঞেস করছে বেশি অপেক্ষা করিয়েছি? আরে অভ্র ভাইয়াকে না জিজ্ঞেস করে আমাকে করুন, উনি তো বসেছিলেন, দাঁড়িয়ে ছিলাম তো আমি। একবার বসতেও বলেননি আমাকে। নির্দয়, নিষ্ঠুর, নির্মম লোক। আমি দাঁত চিবিয়ে বিড়বিড় করার মুহূর্তে রুদ্র রৌশন আমার দিকে চেয়ার ঘোরালেন। আমি যত্র থেমে গেলাম। রুদ্র ভ্রু কুঁচকে বললেন, আপনার নাম? আমি ওনার প্রশ্নে হতচকিত। আমার নাম উনি জানেন না? নতুন নাটক শুরু করলেন নাকি? আমি নাক মুখ কুঁচকে অভ্র ভাইয়ার দিকে ফিরলে অভ্র ভাইয়া চোখের ইশারায় আমাকে বোঝালেন যা জিজ্ঞেস করছে তাই বলতে। আমিও ওনার কথা মেনে নিয়ে হা করতে যাব, এর আগেই রুদ্র বলে উঠলেন, নিজের নাম মনে নেই? ওনার এমন গম্ভীর আওয়াজ আমাকে নার্ভাস করতে যথেষ্ট। আস্তে করে বললাম, নুসরাত সুলতানা সেজুতি। উনি পরের প্রশ্ন ছুড়লেন, ফ্যাশন সম্পর্কে ধারণা আছে নাকি নামে মাত্র ফ্যাশন ডিজাইনিং পড়ছেন? আমি মুখ কুঁচকে তাকালাম। নামে মাত্র ফ্যাশন ডিজাইনিং পড়লে তোর কি? তুই কি পড়াচ্ছিস আমায়? আমাকে আবার চুপ দেখে উনি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, একটা প্রশ্নের জন্যে হাফ এন আওয়ার দেয়ার মতো সময় আমার নেই। কি অভ্র, এ কাকে সিলেক্ট করেছ তুমি? কথা বলতেই জানে না তোমার ক্যান্ডিডেট। ওনার কথায় আমাকে অপমান করতে চাওয়ার ইচ্ছে স্পষ্ট। আমি দাঁতে দাঁত পিষে বললাম, আমি ফ্যাশন ডিজাইনিংয়ের সব বুঝি। ড থেকে শুরু করে একক উদ্ধৃতি চিহ্ন অনুস্বর অন্বেশ্বর অবধি সব। ইন্টারভিউ দিয়ে তবেই তো চান্স পেয়েছি। না হলে একবার ভাবুন তো, আপনাদের এত বড় কোম্পানিতে কেউ কথা না জানলে এমনি এমনি চাকরি পায়? যোগ্যতা ছাড়া কাউকে সিলেক্ট করেন আপনারা? এতটাও অধপতন নিশ্চয়ই আপনার কোম্পানির হবে না। আমি আসলে অনেক কথা জানি, সব কথার ব্যবহার আমি সুযোগে করে থাকি, অকারণে নয়। এটা আপনি নিজেও জানেন, তাই না? উনি ভোরকে তাকিয়ে থাকলেন, পরমুহূর্তে আঙুল উঁচিয়ে শাসিয়ে বললেন, লিসেন, যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন, একটা কথা না বেশি, না একটা কথা কম। ওনার গরম দৃষ্টি দেখে আমি নিভে গেলাম। উনি চেয়ারে হেলান দিলেন, আমার দিকে তাকিয়েই অভ্র ভাইয়াকে বললেন, অভ্র, এই অফিস কার?
অভ্র ভাইয়া এতক্ষণ হাসফাস করছিলেন আমাদের লড়াইয়ে। যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ বেঁধে যেতে পারত। ওনার প্রশ্নে নিজেকে সাথে সাথে সামলে সিরিয়াস কণ্ঠে বললেন, তোমার ভাই এই অফিসের পিয়ন থেকে সুর করে তুই, কে কি কাজ করবে না করবে সেটা কি ঠিক করে দেয়? তুমি ভাই? রুদ্র ঝুঁকে এসে বললেন, চাইলে আমি এই কাজ বদলাতেও পারব। তাই তো? অভ্র ভাইয়ার উত্তর, অবশ্যই ভাই। তাহলে শোন, আমি চাচ্ছি সেকশন সি এর এমপ্লয়ীদের কাজ বদলাতে। সবার নয়, শুধুমাত্র মিস নুসরাত সুলতানা সেজুতির। অভ্র ভাইয়া অবাক হলেন, সাথে আমিও। অভ্র ভাইয়া ব্যস্ত কণ্ঠে বললেন, কি রকম ভাই? রুদ্র দুদিকে আরামপ্রিয়ভাবে চেয়ার দুলিয়ে বললেন, কি রকম? এই ধর যেখানে ওনার কাজ হতো শুধু ফাইল ঘাটাঘাটি, রিপোর্ট লেখা, সেখানে ওনার কাজ হবে আরেকটু ভিন্ন। মিস সেজুতি, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি মুখের ওপর বললাম, না, বুঝিনি। ভালো করে বোঝান। অভ্র ভাইয়া আমার দিকে তাকালেন। তার চোখ কথা বলছিল, মনে মনে সে আমাকে চিৎকার করে বলছিলেন, সামনে বিপদ। চুপ থাক বোন আমার। রুদ্র রৌশন আমার সোজাসাপটা উত্তরে খুশি হননি। জ্বলন্ত চোখে চেয়ে বললেন, কাল থেকে আপনার কাজ হবে শুধুমাত্র আমি কেন্দ্রিক। এই ধরুন আমি যা করতে বলবো তাই। আপনার যা কাজ সেসব তো আপনি করবেনই, সাথে আরও কিছু, যেমন আমি আসার আগে আমার পুরো কেবিন পরিষ্কার করে গুছিয়ে রাখা, আমার জন্যে চা কফি বানানো, ফাইলপত্র এগিয়ে দেয়া, আমার লাঞ্চ বেড়ে দেয়া, এটসেট্রা এটসেট্রা। আমি বিস্ময়ের আকাশ থেকে লাফ দিয়ে নিচে পড়লাম। অভ্র ভাইয়া সে স্তম্ভ হয়ে বসে আছেন। কত বড় ধাক্কা খেয়েছেন মুখেই স্পষ্ট। আমি তেতে বললাম, অসম্ভব, এগুলো আমি কেন করব? এগুলো তো পিয়নের কাজ। জব ডিসক্রিপশনে তো এগুলো ছিল না। তাহলে এখন চাকরি দেওয়ার পর এসব কাজ উদয় হওয়ার মানে কি? অভ্র ভাইয়া, কি হচ্ছে এসব? অভ্র ভাইয়া তাৎক্ষণিক আমাকে থামিয়ে দিয়ে বললেন, মিস সেজুতি, মাথা গরম করবেন না। থামুন, স্যার কি বলে শুনুন। আমি বুঝলাম, আমি ভুল জায়গায় ভাইয়াকে ডেকে ফেলেছি। রুদ্রর দিকে তাকাতেই দেখলাম উনি সন্দেহী চোখে দেখছেন আমাদের। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, দেখুন আমি এসব পারব না, কিছুতেই না। মগের মুল্লুক নাকি? উত্তরে রুদ্র রৌশন ঠান্ডা স্বরে বললেন, এটা রুদ্র রৌশন চৌধুরীর মুল্লুক। এখানে আমি যা চাই তাই হয়, হয়ে এসছে। আপনার করতে হলে করুন, না হলে জরিমানার 10 লাখ টাকা জমা করে বেরিয়ে যান। রুদ্রর কণ্ঠে নিরুদ্বেগের ছাপ। আমার প্রচণ্ড ইচ্ছে করছে ওর দোল খাওয়া চেয়ার সমেত ওকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে। এদিকে অভ্র ভাইয়া অসহায়ের মতন মুখ করে আছেন। একবার রুদ্রকে দেখছেন, একবার আমাকে। এখানে তার বলা বা করার কিচ্ছু নেই আমি জানি। রুদ্র আবার বললেন, ভাবুন মিস সেজুতি, আজকে তো প্রায় ছুটির সময় হয়ে এসছে। কাল থেকে এই কাজগুলো আপনি করবেন কিনা সেটা ভাবার জন্যে সারারাত সময় আছে আপনার হাতে। আমার মনে হয় আপনার জন্যে দ্বিতীয় অপশনটাই বেটার। চাকরি ছাড়ুন, জরিমানা দিন, শান্তিতে বাঁচুন। আমি কটমটে চেহারায় ওনাকে দেখে চোখ সরিয়ে নিলাম। এরপর ঠোঁট কামড়ে ভাবতে শুরু করলাম, এটা তো অতি চালাকের গলায় দড়ি পরার অবস্থা হল। ভেবেছিলাম অফিসে থেকে ওনাকে জ্বালাবো, উল্টে নিজের গায়েই আগুন ধরেছে। কত বড় ধূর্ত লোক! আমাকে জব্দ করতে কি সুন্দর বিশ্রী বুদ্ধি বার করল। এখন পরিস্থিতি সম্পূর্ণ আমার প্রতিকূলে। বাবা এমনিতেই আমায় চাকরি করতে নিষেধাজ্ঞা জারি করেছেন। কোনোভাবেই উনি আমায় অত টাকা দেবেন না। আর দেবেনই বাকি করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 10 লাখ টাকা যে অনেক কিছু। বাবার কাছে এত টাকা থাকলেই না। নাচতে নাচতে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি। অভ্র ভাইয়া যে অফিসে আছে সেখানে আমার আর চিন্তা কি? এই ভাবনা ভেবেই মরলাম আমি। উফ, পেপারসে কলম ছোঁয়ানোর 1 সেকেন্ড আগেও যদি এই খচ্চরের মুখটা দেখতাম। ওই মুহূর্তে চাকরি ছাড়া যেত। এখন কি হবে? না পারব চাকরি ছাড়তে, না পারব ওইসব করতে। ফাটাবাসে দুটো পাই আটকে গিয়েছে। মা ঠিকই বলতেন বাড়িতে কাজ ফাঁকি দিতে দিতে একদিন এমন বিপদে পড়ব, নাকে কেঁদেও কুল পাব না। সেই একদিন খুব বেশি দূরে নেই। সেই দিন কালই আসছে মা। আমাকে সুগভীর ভাবনায় মত্ত দেখে কেউ আমার মুখের সামনে তুড়ি বাজাল। ধ্যান থেকে নড়ে উঠি আমি। রুদ্র রৌশনকে নিজের সামনে দেখে একটু চমকাই। এতই ভাবতে ব্যস্ত ছিলাম যে উনি কখন উঠে এসে সামনে দাঁড়ালেন টেরি পায়নি। আমি ওনার দিকে তাকাতেই উনি কুটিল হেসে বললেন, কাল থেকে আপনার ধৈর্যের পরীক্ষা শুরু। অল দ্য বেস্ট। আমি অপেক্ষা করব আপনার সিদ্ধান্ত জানার জন্যে।
কথাটা বলে উনি কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। পেছনে অভ্র ভাইয়া। যাওয়ার সময় অভ্র ভাইয়া আমার দিকে মায়া মায়া চোখে তাকালেন। আফসোসের স্বরে বললেন, কেন যে সাপের লেজে পা দিতে গেছিলে? আমি কোনো উত্তর দেইনি। এখনও মাথায় রুদ্রর একটু আগের কথাটা ঘুরছে। ধৈর্যের পরীক্ষা মানে? কিসের ধৈর্য? ওনারা দুজন বেরিয়ে গেলে নিজেও আস্তে আস্তে বেরিয়ে ডেস্কে গিয়ে বসলাম। কথায় বলে, সুখে থাকলে ভূতে কিলায়, আমাকে তো ভূত রীতিমতো রামদা দিয়ে কোপাচ্ছে। কেন যে আপুর কথায় এই অফিসে অ্যাপ্লাই করলাম? ভেবেছি এক, আর হচ্ছে আরেক। যন্ত্রণা, এ মহা যন্ত্রণা। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র হাঁটছে, আর অফিসের প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে। কেউ আবার হাত উঁচিয়ে সালাম প্রদান করছে। অভ্র হাঁটছে রুদ্রর পাশে পাশে, আর চোখে রুদ্রকে পর্যবেক্ষণ করছে সে। রুদ্রর ঠোঁটের কোণায় বক্র হাসির রেশ। অভ্রর বুঝতে ভুল হয় না এই হাসি কিসের। দীর্ঘশ্বাস ফেলে সে পা মেলাচ্ছে ঠিকই, তবে ভাবছে সেজুতির কথা। বাচ্চা মেয়েটা ভাইয়ের মতো লোকের সাথে কেন যে পাঙ্গা নিতে গেল? এখন সে চাইলেও ওকে সাহায্য করতে পারবে কি? অভ্রর ভাবনার ফাঁকেই রুদ্র দাঁড়িয়ে পড়ল। অভ্রও দাঁড়ালো ওকে দেখে। কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো ভাই? রুদ্র পাশ ফিরে অভ্রকে একবার দেখল। পরমুহূর্তে সামনে তাকিয়ে কোরা কণ্ঠে বলল, মিস সেজুতি, জানি না ওনার ওপর তোর কিসের দরদ, তবে এখন থেকে ওনার কোনো রকম কাজে তুই নাক গলাবি না, আর না কোনো রকম সাহায্য করবি। এটা আমার আদেশ। যদি অমান্য করিস, অন্তত এই ব্যাপারটায় আমি তোকেও ছাড় দেব না অভ্র। মনে রাখবি। অভ্রর ওপর কথাটা একটুও প্রভাব ফেলল না। সে জানত, এই বাণী তাকে দেয়া হবেই। তাই আর নতুনত্ব খুঁজে পেল না। তবে সায়মূলক মাথা নাড়ল একপাশে। রুদ্র আবার হাঁটতে শুরু করল। ছাই রঙের কোর্টে ফর্সা সৌন্দর্যের জহরতের বহিঃপ্রকাশ ঘটছে। এই সুন্দর মুখশ্রীর অধিকারী ব্যক্তি ভেতরে কতটা ভয়ানক, কে বলবে? অনেক অপমান করেছেন মিস সেজুতি। অনেক সাহস দেখিয়েছেন আমায়। কি ভেবেছিলেন, রুদ্র রৌশন চৌধুরী এত সহজে ভুলবে সেসব? বলেছিলাম না, আপনার 50 টাকার ঋণ আমি সুদে আসলে দেব? সেই সময় এসেছে। আমিই বোকামো করতে যাচ্ছিলাম। আপনাকে অফিস থেকে বার করলে আমার শোধ কি করে নিতাম আমি? আমার হেনস্থাগুলোর জবাব যে অপূর্ণ থেকে যেত। এই অফিসেই থাকবেন আপনি। 6টা মাস আমি আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেব। হারমাস এক করে দেব। সাপের ছুঁচো গেলার অবস্থা হবে আপনার। না পারবেন গিলতে, না পারবেন ওগড়াতে। হাত কামড়ে সহ্য করবেন। সহ্য করতে বাধ্য হবেন আপনি। আপনাদের পক্ষে 10 লাখ টাকা জমা করা যে কতটা দুঃসাধ্য তা আমার বুঝতে বাকি নেই। এবার আপনি বুঝবেন, এই রুদ্র রৌশন চৌধুরী। নামেই রুদ্র নয়, কাজেও রুদ্র। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কি বলছো? আমার বোনের সাথে তোমার ভাই এমন করেছেন? আর তুমি কি করছিলে অভ্র? অভ্র ব্যস্ত কণ্ঠে বলল, আরে আমি কি করতাম? ভাইয়ের মুখের ওপর কথা বলার সাহস নেই আমার। আরিশা আর্তনাদ করে বলল, তাই বলে আমার বোন ওসব করবে? চাকরির নামে ফতোয়াবাজি? ও তো বাড়িতে এক গ্লাস জলও ঢেলে খায় না। ও এগুলো করবে কিভাবে অভ্র? কি করব বলো বাবু? তুমি যে কেন ওকে এই অফিসে অ্যাপ্লাই করতে বলেছিলে? আচ্ছা, একটা উপায় আছে, জরিমানার টাকা আমি দিয়ে দিই। আরিশা শক্ত কণ্ঠে বলল, তুমি কেন দেবে? বিয়ের আগে আমি তোমার থেকে একটা সুতোও নেব না, বলেছি না? আহা, এভাবে কেন বলছো? আচ্ছা লোন নাও, পরে ফেরত দিও। আমি নিতে রাজি হলেও সেজুতি কখনোই নেবে না। ওকে তুমি চেনো না, আমার থেকেও কয়েক কাঠি ওপরে ও। অভ্র ভারী শ্বাস ফেলে বলল, তবে আর কি, যা হচ্ছে তাই হোক। আরিশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, উফ, আমি যে কি করলাম? সেজুতি চাকরি করবে বলে এত পাগলামো করছিল, ভাবলাম তোমার অফিসেই করুক। তুমি থাকবে, দেখে রাখবে ওকে। কিন্তু এ তো উল্টো হলো। আমি আরও আমার বোনকে বিপদের কুয়ে ঠেলে ফেললাম। থাক, এত ভেব না। ভাইকে তো আমি চিনি, রাগটা পড়ে গেলে আবার সব নর্মাল হয়ে যাবে। আমি এখন রাখছি, গাড়িতে উঠব। আমার বোন, ও তো বেরিয়েছে একটু আগে দেখলাম। পৌঁছে যাবে ভেবনা। রাখছি। হু। অভ্র ভ্রু কুচকে বলল, হু মানে কি? কিছু দাও। আরিশা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, আমার বোনের বিপদ আর তুমি আছো দেয়া নিয়ে। আমার ভালো লাগছে না, রাখি। অভ্র ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই ভাই আর সেজুতির ঝগড়ার জন্যে আজ আরিশার চুমু পাওয়া হল না। ভবিষ্যতে এমন আর কি ত্যাগ করতে হবে কে জানে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর।
কার সাথে কথা বলছিস? আরিশা চমকে পেছনে তাকালো কথাটায়। মুনারা ভ্রু কুঁচকে চেয়ে আছেন। আরিশা আমতা আমতা করে বলল, কারো সাথে না তো। দেখলাম কথা বলছিলি, মুখের ওপর মিথ্যে বলছিস? আরিশা থতমত খেয়ে বলল, ও হ্যাঁ, সেজুতির সাথে। কখন ফিরবে জিজ্ঞেস করছিলাম। তা কখন ফিরবেন মহারানী? আসছে, রাস্তায় আছে। মুনারা আর দাঁড়ালেন না, ঘর থেকে বের হতে হতে বললেন, ফিরুক আজ, কটা লাঠি যে ভাঙব পিঠে ও নিজেই গুনে পাবে না। বাপের বারবার মানা সত্ত্বেও বের হল। চাকরি করবেন উনি, আমরা কি এতই অভাবে রেখেছি ওনাকে, যে ওনার এই বয়সে চাকরি করতে হবে? যত সব সাহস দিনকে দিন বাড়ছে। যে পা দিয়ে আজ বাইরে বের হয়েছে সেই পা ভেঙে হাতে ধরিয়ে দেব। আরিশা লম্বা নিঃশ্বাস ফেলল। মায়ের বিলাপে কর্ণকুহর করল না। সে জানে এমন কিছুই হবে না। মায়ের আগেও বহুবার সেজুতিকে মারার প্রস্তুতি নিলেও কার্যকর হয়নি। আরিশার ভাবনার ফাঁকেই কলিংবেল বাজল। রুম থেকে এক ছুটে বের হল সে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমি বিধ্বস্ত হয়ে আছি পুরো। চিন্তা আর দুশ্চিন্তার জাতাকলে আমার মাথার হাড় সব গুঁড়ো হয়ে গিয়েছে। আরিশা আপু দরজা খুলল। আমার দিকে কেমন মায়া মায়া চোখে তাকিয়ে আছে ও। কিন্তু এখন এই দৃষ্টি দেখার সময় নেই আমার। আমি ভীষণ ক্লান্ত। আপুকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকেই সোফার ওপর ধপ করে বসলাম। ক্লান্ত কণ্ঠে বললাম, পানি খাওয়া আপু, পানি খাওয়া। আরিশা আপু পানি আনতে যাবে এর আগেই হাতে ডাল ঘুটুনি নিয়ে হাজির হলেন আম্মু। দাঁত কিরমিরিয়ে বললেন, এসেছেন নবাব জাদি, পানি পরে খাবেন, আগে ডাল ঘুটনির বাড়ি খান। কোন সাহসে বেরিয়েছেন বাড়ি থেকে? বাবা মানা করেছিল না? আম্মুর এই রূপ দেখে আমার সব ক্লান্তি নির্নিমেষ পালালো। এখন আমার কপালে মার আছে। এক লাফে উঠে গিয়ে আপুর পেছনে লুকালাম আমি। আম্মু এগিয়ে এলো, আর আপু দুহাত মেলে দিয়ে আড়াল করল আমায়। আম্মু আপুকে অনেকবার চোখ রাঙালেন সরার জন্যে। আপু সরল না। সরতে চাইলেও লাভ হবে না, আমি সরতে দেবই না। আপু আম্মুকে বোঝাচ্ছিল, আম্মু শোনো, ও মাত্র এলো, রেস্ট নিক পরে মেরো। আম্মু কথা শোনার পাত্রী নন। তিনি ফাঁকফোকর খুঁজছেন আমাকে পেটানোর। আর আমাকে বারবার হুমকি দিচ্ছিলেন, বের হ তুই, পড়ে পেলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। আমি বের হইনি। এখন বের হলেও যে মার মাটিতে পড়বে না আমি জানি। প্রায় অনেকক্ষণ চলল এই ধস্তাধস্তি। আমাকে মারতে গেলেই আপুর গায়ে লাগছে দেখে একসময় অতিষ্ঠ হয়ে আম্মু নিজেই চলে গেলেন। যেতে যেতে বললেন, আড়াল কর, আরও আড়াল কর বোনকে। তোর বাবা যদি এসে শোনে ও বেরিয়েছিল কথা তো আমায় শোনাবেন। তোদের তো কিচ্ছু বলবে না। যত জ্বালা আমার। সংসারের জন্যে খেটে মরব, তাও 2 পয়সার দাম পাব না। আম্মুকে যেতে দেখে আমি, আপু দুজনেই মুখ ফুলিয়ে শ্বাস ফেললাম। পরমুহূর্তেই আমি খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরলাম আপুকে। তুই ভীষণ ভালো আপু, তুই না থাকলে আমাকে আম্মুর মার থেকে সব সময়কে যে বাঁচাতো। আপু হেসে বলল, হয়েছে, যা, ফ্রেশ হয়ে আয়। কথা আছে। টানা 1 ঘন্টা আপুর সাথে আমার আলোচনা চলল। আপু চিন্তায় অস্থির। আমি কি থেকে কি করব ও ভেবেই পাচ্ছে না। মাঝে মধ্যে আবার সরিও বলছে আমাকে, কারণ আমাকে অ্যাপ্লাই করতে বলেছিল। কিন্তু এসব নিয়ে আমি ভাবছি না। দোষ তো আপুর নয়, দোষ আমারই। আমি নিজের গুণে রুদ্রর চোখের বালিতে রূপান্তর হয়েছি। আমি নখ কামড়ে রুদ্রর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ভাবছি। কাল অফিসে গেলে উনি আমার ওপর কি টর্চার যে করবেন সেটা ভাবলেই আমার গা ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যে আম্মু এসে খেতে ডেকে গিয়েছেন আমাদের। আমার খিদে পেলেও খেতে যাওয়ার সাহস কুলোচ্ছে না। বাবা এসেছেন প্রায় 1 ঘন্টা আগে। আমি বাবার সামনেও যাইনি, যদিও জানি না বাবা জানেন কিনা আমি বেরিয়েছিলাম, কিন্তু খচখচ করছে ভেতরে। শত হলেও আমি চোর, পুলিশ দেখে ভয় পাওয়া অতিকায় স্বাভাবিক। আমি বললাম আপুকে, পরে খাবো, বাবা খেয়ে উঠে গেলে। কিন্তু ও আমার কথা না শুনেই আমাকে টানাহেচড়া শুরু করে দিল। অগত্যা গিয়ে খাবার টেবিলে বসলাম আমি। একটু পরেই বাবা এসে বসলেন ঠিক আমার মুখোমুখি চেয়ারটায়। এত মহা ঝামেলা হলো। যার চোখ থেকে বাঁচতে চাইলাম সেই সামনে বসল। ধুর, আজকাল প্রকৃতি আমার সাথে বেইমানি করছে। এখন যে আমার মলমাস চলছে খুব টের পাচ্ছি আমি। না হলে সব ঘটনাই কি বিরুদ্ধে ঘটে? শুনলাম তুমি আজ দেয়াল বেয়ে নেমেছ। মাত্র ভাতের লোকমা মুখে দিয়েছি। আকস্মিক বাবার কথাটায় গলায় ভাতের দানা আটকে যাওয়ার উপক্রম আমার। একবার আপুর দিকে তাকালাম। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করতেই আপু ইশারায় বোঝালো ও কিছু জানে না। এরপর তাকালাম আম্মুর দিকে। আম্মু একই জিনিস বোঝালেন আমায়।
মানে তারা কেউই বলেনি? তাহলে কি ভূতে এসে বলল? ও হ্যাঁ, গফুর ভাই তো দেখেছিলেন। নির্ঘাত এটা ওনারই কাজ। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সেজুতি তুমি যদি নিজেকে চালাক ভাবো, মনে রেখ আমি তোমার বাবা। তোমার থেকে একটু বুদ্ধি বেশিই রাখব। এভাবে দেয়াল বেয়ে নামার কিছু নেই। যেতে হলে সামনে দিয়ে যাবে। বুঝিয়ে যাবে যে বাবার কথা তুমি মানো না। বাবা অভিমান করেছেন আমি বুঝলাম। এখন কিছু একটা বলে বাবাকে মানানো দরকার। এই মানুষটার কোনো বিরূপ প্রভাব আমার ওপর পড়বে আমি মানতেই পারব না। মিনমিনে স্বরে বললাম, আসলে বাবা, আমি যেতাম না। আমি প্রথম দিনেই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি। অফিসের রুলস এটা। অফিস মিস করলে এখন আমাকে জরিমানা করতে হবে। কোনোভাবেই 6 মাসের আগে চাকরি ছাড়তে পারবো না বলেই গিয়েছিলাম। না হলে আমি কি তোমার নিষেধ অমান্য করতাম? বাবাকে এটুকু বললেও বাকিটা বলা যাবে না। তাহলে আমার ওপর প্রচণ্ড রাগারাগি করবেন। তারপর 10 লাখ টাকার জোগাড় করতে উঠেপড়ে লাগবেন। এতটা ভোগ আমি দিতে চাই না বাবাকে। এমনিতেই বাবার ঘাড়ে অনেক বড় লোনের বোঝা। আমার কথা শুনে বাবা একবার চোখ তুলে তাকালেন। পরমুহূর্তে ভাতের প্লেটের দিকে চেয়ে বললেন, আমি বুঝি, কিন্তু আমার জায়গাটা তুমি বুঝতে পারছো না। ওরা আমাকে কন্টিনিউয়াসলি থ্রেড করছে ডকুমেন্টস ওদের হাতে তুলে দেওয়ার জন্যে। এই অবস্থায় আমি উদ্বেগ নিয়ে বললাম, বাবা, যদি সৃষ্টিকর্তা আমাদের আয়ু পরশু অবধি লিখে রাখেন তবে কাল আমরা যতই সতর্ক থাকি আমরা পরশু অবধিই বাঁচব। আর যদি আমাদের আয়ু কাল অবধি লেখা থাকে, তবে আজ আমাদের যা কিছু হোক, আমরা কাল অবধিই বাঁচব। ওপরওয়ালার সাথে থাকলে কে আমাদের কি করবে? উনি জীবনের গতি যতটুকু টেনেছেন আমরা তার থেকে না একদিন বেশি বাঁচব না একদিন কম। আর যেখানে আমার বাবা একজন সাহসী সাংবাদিক, তার মেয়ে হয়ে যদি আমি ঘরে ভয় পেয়ে বসে থাকি, তবে আমার বাবার সম্মান কই থাকল? তুমি ভেবো না, আমার কিচ্ছু হবে না। বাবা কিছুক্ষণ আমার দিকে নরম চোখে চেয়ে থেকে ছোট নিঃশ্বাস ফেললেন। আমিও স্বস্তির নিঃশ্বাস নিলাম। যাক, বাবাকে একটু তো বোঝানো গেল। না হলে আজকের মতন কতদিন যেতাম লুকিয়ে। _____। গভীর রাত, পুরো বাড়ি অন্ধকার, সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। একমাত্র জেগে বসে আছি আমি। আমার একটুও ঘুমোতে ইচ্ছে করছে না। ঘুমোলেই সকাল হবে, আর সকাল হলেই অফিসে যেতে হবে। তারপর আমার সাথে কি হবে সেটা আন্দাজ করলেই আমি ঢোক গিলছি বারবার। কফি বানাবো কি করে ওই অত বড় কেবিন পরিষ্কার করব? এত সব কাজ আমি করব? না, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কিন্তু আমি এগুলো কোনো দিন করিনি। তার ওপর ওই লোকের কাজ, আমাকে কাজ করতে দেখে উনি যে ভীষণ মজা নেবেন তাতে সন্দেহ নেই। উফ, আমার ভাবতেই কেমন পাগল পাগল লাগছে। একটা বুদ্ধি যদি পেতাম, যাতে একটু হলেও নিজেকে বাঁচানো যায়। আমি বিছানা ছেড়ে উঠে পায়চারি করতে শুরু করি। মাথায় বুদ্ধি আসবে আসবে করেও আসছে না। প্রায় অনেকক্ষণ এভাবে হাঁটার পর আমার মাথায় ইউনিক আইডিয়ার উদয় হল। চট করে ঘড়ির দিকে তাকালাম। রাত 1টা বাজে। আমি ব্যাগ থেকে আইডি কার্ড বের করলাম, যেটা আজ অফিস থেকে পেয়েছি। কার্ডের পেছনে অভ্র ভাইয়ার আর রুদ্র রৌশন চৌধুরীর সেল নম্বর লেখা। এটা আমি কখন দেখেছি জানেন? বাড়ি ফেরার সময় কার্ডটা ব্যাগে ঢোকাতে গিয়ে। তখন নিজের প্রতি নিজেরই এত রাগ লাগছিল। যখন হাতে পেয়েছি তখন যদি একটু উল্টেপাল্টে দেখতাম। আমি কার্ড দেখে দেখে ফোনের স্ক্রিনে রুদ্রর নম্বর তুললাম। এরপর আরামসে হাঁটুভাঁজ করে বিছানার ওপর বসলাম। রিং হচ্ছে। খানিক বাদেই ওপাশ থেকে রাশভারী কণ্ঠে ভেসে এলো, হ্যালো, রুদ্র রৌশন চৌধুরী স্পিকিং। আমি মুখ বেঁকাই। সব সময় নিজের নাম আওড়ানো এই লোকের প্রধান কাজ। আমি রুদ্র রৌশন চৌধুরী। এতবার বলার থেকে নিজের গায়ে সাইনবোর্ড টানিয়ে হাঁট না। মুখে বলতে হবে না, সবাই তোর নাম পড়ে নেবে। আমার সাড়া না পেয়ে উনি আবার বললেন, হ্যালো, হু ইজ দেয়ার? আমি ফোনটা একটু দূরে সরিয়ে গলা পরিষ্কার করলাম। এরপর আবার ফোন কানে ঠেকিয়ে গলার স্বর মোটা করে বললাম, হ্যালো, আর__সি ইন্ডাস্ট্রির মালিক বলছেন? ইয়েস। হু আর ইউ? আমি উত্তরা থানার ওসি খোরশেদ আলম। আপনার সাথে একটু দরকার ছিল। উনি গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে? বলুন কি দরকার? আমি ঠোঁট চেপে হাসলাম। ব্যাটা বিশ্বাস করেছে তার মানে। বললাম, আপনার নামে থানায় কমপ্লেইন করা হয়েছে। কি বিষয়ে? ওনার আওয়াজ যথেষ্ট স্বাভাবিক। আমার একটু খটকা লাগল। ব্যাটা কি পুলিশ কেউ ভয় পায় না? নিজেকে ঠিকঠাক করে বললাম, জি, আপনি একটি মেয়েকে চাকরি দেয়ার নাম করে পিয়নের কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে।
আপনারা জব ডিসক্রিপশনে এক কথা বলে কন্ট্রাক্টে সাইন করান, আর তারপর অন্য কাজ দেন। এটা যে মারাত্মক অপরাধ আপনি জানেন না? উনি চুপ করে থাকলেন। আমার হাসি গাঢ় হল। হয়তো ভয় পেয়েছেন উনি। আমি আবার বললাম, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি মেয়েটাকে দিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করাবেন না। তবে কিন্তু আমি আপনাকে থানায় নিতে বাধ্য হব। বুঝেছেন? টাকা আছে বলে যেমন চায় তাই করবেন ভাবলে ভুল ভাবছেন। কি হলো, কথা বলছেন না কেন? ভয় পেয়েছেন? থানার কথা শুনেই এত ভয়? থানায় আনলে কি করবেন? হঠাৎ উনি বললেন, কি করব, সেটা কাল অফিসে এলেই বুঝবেন মিস সেজুতি। আসুন তো আগে। আই উইল ওয়েট। আমার চোখ কপালে উঠে এলো। উনি ধরে ফেলেছেন? তাৎক্ষণিক ফোনের লাইন কেটে ফোনটাকে দূরে ছুঁড়ে মারলাম আমি। না, এবার আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। পাকামোর ফল সব সময় তেতো হয়।